আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। 10,000 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সনদ বাতিল হওয়ারা বিগত বিএনপির আমল থেকে 2010 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। শনিবার সংসদের বৈঠকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 61 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 26,493 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,743 জনের শরীরে। সব মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 15,12,026 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 12 থেকে 18 বছরের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্না টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার সকালে রাজধানী তেজগাঁওয়ের একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা জানান। বলেন, বয়স 18 বছরের উপরে হলে যে কোনো টিকা দেয়া যাবে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে 12 বছরের উপরে বয়সীদের ফাইজার মডার্না টিকা প্রয়োগ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 18 বছরের উপরে হয় তাহলে পরে যে কোনো টিকাই দেওয়া যাবে, আর 18 বছরের নিচে হলে পরে আমরা WHO যে নির্দেশনা আছে এবং অন্যান্য দেশে আমরা দেখেছি, বিশেষ করে আমেরিকাতে এবং ব্রিটেনে, যে তারা ফাইজার এবং মডার্না টিকাটা 12 বছরের উপরে যারা বয়স আছে তাদেরকে দেওয়া হয়েছে। পরিকল্পনা ও পর্যাপ্ত যাচাই বাছাই করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে এলজিইডি সহ স্থানীয় সরকার বিভাগের অধীন সকল প্রতিষ্ঠানের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের প্রকল্প ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। চোখ ধাঁধানো আর বিশ্বকে তাক লাগানো অভূতপূর্ব উন্নয়নের অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় মাইল ফলকের চূড়ায় বাংলাদেশ। তবুও অদ্ভুত কারণে উত্তরের জনপদ রংপুরের মানুষজন শিকার হচ্ছেন আয় বৈষম্যের। দেশের সবচেয়ে 10টি দারিদ্র জেলার 5টি জেলায় রয়েছে রংপুরে। বিশ্লেষকরা বলছেন, এ বৈষম্য দূর করতে সরকারের উচিত নানাবিধ পদক্ষেপ গ্রহণ। সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাশেম আলীর বয়স 60 বছর, অভাবের সংসার, ছোট্ট একটি টিনের ঘর। জীবনের শুরু থেকেই তিনি করেন কৃষিকাজ, করছেন আজও। কাশেম মিয়ার জীবনটাও একই রকম। যখন থেকে জীবনকে বুঝতে শিখেছেন তখন থেকেই রিকশার প্যাডেলেই চলে তার জীবন। হাড়ভাঙা পরিশ্রম, তবুও বদলায় না জীবন। কেমন আছেন রংপুরের সাধারণ মানুষজন? কাম নাই, কাজ নাই, বাচ্চারাও ঘুরি বেড়ায়, কলকারখানা কিছু নেই, কোনো কর্মর পথ নাই, ছেলে মেয়েরা ধরি খাইতে থাকতে কষ্ট, অভাব খুব। ছোট থেকে আমরা কৃষি কাজে করি, আর কোনো কাজ করিনি, এগুলোই করি। এই হয়তো দিন চলছে আমাদের। এই রিক্সা চলে, নিজের পেট চলে না, এই টাকা কই পাবো? দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে রংপুর বিভাগে। তাই দরিদ্র বৈষম্য দূর করতে সরকারের উচিত নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা, বলছেন স্থানীয় রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। অতি সত্বর যেটি দরকার সেটা হচ্ছে একটি আইসিটি ভিলেজ হওয়া দরকার, আরেকটি হচ্ছে আমাদের এখানে ইকোনমিক্যাল জোন হওয়া দরকার। তাহলে কিছুটা হলো আমাদের কর্মসংস্থান হবে এবং দারিদ্রতা ক্রমান্বয়ে একটা সহনশীল পর্যায়ে আসবে বলে আমরা মনে করি। সরকারের স্বাভাবিক যে উন্নয়ন, সেই গতিও যদি এই অঞ্চলে ফিরে আসে তাহলেও আমরা মনে করি উন্নত হবে। শুধু জনসংখ্যা বিবেচনায় বাজেট বরাদ্দ হলে রংপুর বিভাগের জন্য উন্নয়ন বাজেট বরাদ্দ হওয়ার কথা অন্তত 12.5%। সেখানে রংপুর বিভাগের জন্য বরাদ্দ 5%-এরও কম, বলছেন এই উন্নয়ন গবেষক। দারিদ্র্য মানচিত্রের মধ্যে রংপুরের অবস্থান অন্যতম, কিন্তু বাজেট বরাদ্দের সময় দেখা যায় যে এই অঞ্চলের জন্য বরাদ্দ আনুপাতিক হারে অত্যন্ত কম। আমরা মনে করছি যে এর মধ্যে দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তবে গেল 2012-13 থেকে 2016-17 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট বরাদ্দের পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা যায়, ঢাকা 38.54%, চট্টগ্রাম 27.75%, রাজশাহী 12.8%, খুলনা 8.20%, সিলেট 4.60%, বরিশাল 4.18%, ময়মনসিংহ 3.53% এবং রংপুর 3.13%।
করোনার এই সংকটে সারা দেশে চাকরি হারিয়েছেন অন্তত 1.5 কোটি মানুষ। নতুন করে বেকার হয়েছেন 2,45,00,000, যা একটি বড় অংশ এই রংপুর অঞ্চলের। আঞ্চলিক দারিদ্র্য মানচিত্র বিবেচনায় উন্নয়ন বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে এ অঞ্চলকে করতে হবে দারিদ্র্যমুক্ত। কাজে লাগাতে হবে এ অঞ্চলের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে, এমনটি প্রত্যাশা রংপুর বিভাগে বসবাসরত 2 কোটি মানুষের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার সকালে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনাও ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, 3টি চাপাতি ও দেশি অস্ত্রসহ 4 জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র্যাব। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 14-এর অধিনায়ক রকুনুজ্জামান। আয়তন মাত্র 75 বর্গ কিলোমিটার হলেও তা নিয়েই গঠিত হয় একটি দেশ, যে দেশের জনসংখ্যা মাত্র 26 জন। দেশটির রয়েছে নিজস্ব মুদ্রা, সরকারি কাজের জন্য আলাদা সিলমোহর, এমনকি পাসপোর্ট ও ভিসা সিস্টেম। আর পুরো এ দেশটির মালিকও একজন, যিনি নিজেই দেশটির নাম রেখেছেন প্রিন্সিপ্যালিটি অব হাট রিভার, যা অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত, তবে মেলেনি স্বীকৃতি। আয়তন মাত্র 75 বর্গ কিলোমিটার হলেও এটি একটি দেশ, যেখানে জনসংখ্যা মাত্র 26 জন। অস্ট্রেলিয়া মহাদেশের আওতাভুক্তই রয়েছে এই দেশ। বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটির নাম প্রিন্সিপ্যালিটি অব হাট রিভার। 51 বছর আগে এক বিশেষ কারণে সরকার একটি সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেই ওই ভূখণ্ডকে দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন লিওনার্দো ক্যাসলে নামে এক ব্যক্তি। মূলত 75 বর্গ কিলোমিটারের এ পুরো ভূখণ্ডটির মালিকই হলেন লিওনার্দো ক্যাসলে। এ ভূখণ্ড থেকে প্রতি বছর 4000 হেক্টর গম উৎপাদন হতো, কিন্তু প্রশাসন গম কেনাবেচার নতুন নিয়ম চালু করে দেয়। এমন নিয়মের ফলে 4000 হেক্টর জমির ফসলের পরিবর্তে মাত্র 99 একর জমির ফলনও ফসল বিক্রি করতে পারতেন তিনি। প্রশাসনের এই সিদ্ধান্ত বদলের জন্য অনেক দরবার করেও কোনো লাভ হয়নি। তারপরেই তিনি নিজের ভূখণ্ডকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করে দেন। নাম রাখেন প্রিন্সিপ্যালিটি অব হাট রিভার। নিজেকে রাজা ঘোষণা করেন, দেশের জন্য আলাদা মুদ্রা চালু করেন, নাম দেন হাট রিভার ডলার। এক হাট রিভার ডলারের মূল্য 1 অস্ট্রেলিয়ান ডলারের সমান রাখেন। দেশের জন্য আলাদা পতাকা তৈরি করেন, সরকারি কাজকর্মের জন্য আলাদা সিলমোহর, এছাড়া পাসপোর্ট, ভিসা সবই আলাদা করে ফেলেন। 2017 সাল পর্যন্ত তিনি নিজে রাজা ছিলেন। তারপর তার ছেলে গ্রেমের মাথায় রাজমুকুট পরিয়ে দেন। 2019 সালের 13 ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। কিন্তু লিওনার্দের মৃত্যুর পর থেকে দেশের অর্থনীতি ক্রমে ক্ষতির মুখ দেখতে শুরু করে। পর্যটকদের আনাগোনাও কমতে শুরু করেছিল। তার উপর মহামারীর ধাক্কা দোসরের মতো কাজ করে। 2020 সালের 31শে জানুয়ারি লিওনার্দের বংশধরেরা দেশের সীমান্ত বন্ধের ঘোষণা করেন। তবে বিশ্বের আর কোনো দেশই একে দেশ হিসেবে মনেই করে না। নয়নমণি, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার খেলার সংবাদ। টি-20 ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ভালোই চমক দেখাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-1 ব্যবধানে সিরিজ জয় দিয়ে শুরু। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টিম বাংলাদেশ পেল নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 2টি জয়। একের পর এক এমন চোখ ধাঁধানো নান্দনিক পারফরমেন্সের পর আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসাটাই ছিল স্বাভাবিক। টি-20 র্যাঙ্কিংয়ে দলগতভাবে বাংলাদেশের অবস্থান এখন 6, যা প্রথমবারের মতো। এতে করে অল্পের জন্য ধবল ধোলাই থেকে রক্ষা পাওয়া অস্ট্রেলিয়া নেমে গেছে সাথে। আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিংয়ের এখনও হালনাগাদ করেনি আইসিসি, তবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে 6। আবারও দেশের খবর। গেল রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডি স্টোর বাজার এলাকায় সড়ক পারাপারকালে অজ্ঞাত এক মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল কাদির নামের এক পল্লী চিকিৎসক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত 3টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানা পুলিশ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম 5ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলে অনুষ্ঠিত হল মহিলা সমাবেশ। শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। এ সময় জেলা প্রশাসক আতাউল গনি সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শনিবার সকালে কক্সবাজারের রামুর ভিআইপি টিলা এলাকায় বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত হন বন বিভাগের 12 কর্মকর্তা ও কর্মচারী। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আশিস কুমার দাস। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম। রাজধানীর মিরপুরে একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও একটি নিউজ পোর্টালের প্রধান নির্বাহী সহ 11 জনের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করল স্থানীয় সাংবাদিকবৃন্দ। শনিবার দুপুরে মিরপুরের গোলচত্বরে সম্মিলিত সাংবাদিক জোট আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন শতাধিক গণমাধ্যম কর্মী। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। রংপুরের নজিরের হাট এলাকায় ঘাঘট সেতু এলাকার 7 থেকে 8টি পয়েন্টে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এতে 3টি গ্রামের কয়েকশো কৃষকের ফসলি জমি বিলীন হয়ে যায় নদীতে। হুমকিতে রয়েছে ঘাঘট সেতুটিও। এ পরিস্থিতিতে বালু উত্তোলন বন্ধ করে দোষীদের শাস্তির দাবি করেন ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নগল বোয়ালিয়া গ্রামে কলা বোঝাই আলম সাধু ও যাত্রীবাহী ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মনোয়ারা খাতুন নামের এক বৃদ্ধার। এতে আহত হন শিশু সহ আরও 5 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির। শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়ায় মালভিটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে 19,500 পিস ইয়াবা সহ বোরহান উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। শনিবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি ফরেস্ট অফিস এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক সহ গুরুতর আহত হন 8 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় বাসের চালক রয়েছেন পলাতক। পরে গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয় বলে জানায় দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। বগুড়ার শেরপুরে কারেন্ট ও চায়না জাল দিয়ে অবাধে চলছে মৎস্য নিধন। বিদেশি এসব জাল থেকে ডিমওয়ালা মাছও রক্ষা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের প্রজনন। বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির নদীর মাছ। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বগুড়া শেরপুর উপজেলা জুড়ে রয়েছে বাঙালি ও করতা নদী। এছাড়াও রয়েছে সরকারি বেসরকারি অসংখ্য খাল ও বিল। এসব নদী ও খাল বিলে কারেন্ট জাল, চায়না ও সুতি জাল সহ নানা উপকরণ দিয়ে অবাধে মাছ শিকার করছে অসাধু মৎস্য শিকারীরা। ফলে বিলুপ্ত ও চরম হুমকিতে রয়েছে দেশীয় প্রজাতির মাছ এবং মাছের রেণুপোনা সহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী। এসব জালের ফাঁদ ব্যবহার করে মাছ শিকার অব্যাহত থাকলে নদীগুলোতে দেশীয় নানা জাতের মাছ সংকট এবং বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। কারেন্ট জাল আসার কারণে আমাদের নদীতে কোনো মাছ পাওয়া যায় না। বিশেষ করে আমরা অনুরোধ করি এই জিনিসগুলো তৎপরতা করে খেয়াল করার দরকার। আগে আমার বাপ দাদারা বিভিন্ন রকম বড় বড় মাছ মেরে খাইছে। কারেন্ট জাল আসে ইল্লে সিল্লেতে মাছ মেরে আর হচ্ছে না, এই নদীতে মাছই নাই। এই সুতি জাল, চায়না জাল, কারেন্ট জাল, তোরা জাল এগুলান দিয়ে মাইরে মনে করেন যে নদীর মাছ থাকবে করতে আসবে এত মাছ, এগুলোর জন্যই এই মাছগুলো থাকে না। না মনে কারেন্ট জাল মানে সেটা মনে করেন সব মাছ মেরে নিয়ে যায়, মাছ বড় হবো ওখান থেকে, সেই জন্য মনে করেন যার মাছই বড় হয় না, নদী তার মাছই পাওয়া যায় না। এই মৌসুমে অবৈধ মৎস্য নিধনের বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না থাকায় চলছে এমন কর্মকাণ্ড। তবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধের জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা করা হয়েছে। অত্র উপজেলায় কারেন্ট জাল কিংবা চায়না জাল দিয়ে মাছ ধরার তথ্য আমাদের কাছে আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা গণসচেতনতার জন্য মাইকিং করেছি। গত বছরে আমাদের 21টি মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করা হয়েছে। আরো তথ্য পেলে আমরা এই অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রাখব। নদীগুলোতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারে চলছে মহা উৎসব। এসব বন্ধ করা না হলে প্রজনন ধ্বংস হয়, একসময় বিলুপ্ত হয়ে যাবে দেশীয় প্রজাতির মাছ। তাই দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। বগুড়া শেরপুর থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি। শনিবার সকালে ময়মনসিংহের ভালুকার জামির দেয়া গ্রামে কয়েকজন যুবক মিলে বাড়ি থেকে একটি টংঘর সড়কের পাশে আনতে গেলে
আগে থেকেই ওই টং ঘরটি বিদ্যুতায়িত থাকায় টিনের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন আজিজুল নামের এক যুবক। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় ভ্যান চালক শুকুর আলী ও ভ্যানের যাত্রী আমির আলীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় শুকুর আলী ও আমির আলী। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। এ ঘটনায় একই বাস কোম্পানির কয়েকটি গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।